স্বাগত রাত ৯টায় বাংলাদেশের সঙ্গে আছি জাহিদ হোসেন। সবশেষের আলোচনা এবং খবর বিশ্লেষণ নিয়ে আছি আমি ফারহানা লোপা। আর খেলাধুলার সব খবর জানাবো আমি মাজহারুল ইসলাম। শুরুতে জানিয়ে দেব শিরোনাম। বিচারক অপসারণের ক্ষমতা সংসদের হাতে থাকার বিপক্ষে ৩ অ্যামিকাস কিউরি, পরে শুনানি রোববার। বিদ্যুৎ পরিস্থিতি 2 দিনে স্বাভাবিক হওয়ার আশ্বাস। রমজানে প্রতিদিন 6 ঘন্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন। রাত ৯টায় বাংলাদেশে আজ মতামত পাঠানোর বিষয়ে ইংরেজি মাধ্যমে সেশন ফি অবৈধ। মতামত পাঠাতে পারেন SMS অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানাবো সংবাদের পরের অংশে। বিচারক অপসারণের ক্ষমতা সংসদের হাতে পেলে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে বলে মত দিয়েছেন ৩ অ্যামিকাস কিউরি। তারা হলেন সাবেক বিচারপতি TH খান, ব্যারিস্টার আমিরুল ইসলাম ও ব্যারিস্টার রুকনউদ্দিন মাহমুদ। আর সংসদে কোনো দলের 2/3 সংখ্যাগরিষ্ঠতা না থাকলে বিচারক অপসারণ কিভাবে হবে জানতে চেয়েছেন প্রধান বিচারপতি SK সিনহা। সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানিতে বৃহস্পতিবার 3 জন অ্যামিকাস কিউরি মতামত দেন। এতে বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের হাতে না দেওয়ার পক্ষে মত দেন ব্যারিস্টার রুকনউদ্দিন মাহমুদ। এক পর্যায়ে প্রধান বিচারপতি উদ্বেগ জানিয়ে বলেন, সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা না থাকলে কিভাবে বিচারপতি অপসারণ হবে। পরে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী TH খান। তিনিও বিচারপতি অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে না দেওয়ার পক্ষে মত দেন। বিচারপতিদের বিচার ব্যবস্থার স্বাধীনতা নিশ্চিত করতে চাইলে, রুল অফ লর কথা বললে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাইলে এখানে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সেটাকে আরও শক্তিশালী করে, সেটাকে একটা নমিনাল বডি না রেখে সেটাকে একটা ফাংশনাল বডি করে সেটাকে আরও ক্ষমতা বাড়িয়ে সেটা করা উচিত। তৃতীয় অ্যামিকাস কিউরি ব্যারিস্টার আমিরুল ইসলামও ষোড়শ সংশোধনীর বিপক্ষে মত দেন। পার্লামেন্টারি রিমুভাল কোনো দেশেই খুব কার্যকর হতে পারছে না। ইন্ডিয়াতে, শ্রীলঙ্কাতে, মালয়েশিয়াতে এতে আরও বেশি বিতর্কের সৃষ্টি হয়। যদি কোনো এরকম ঘটনা ঘটে যে কারোর অসদাচরণ হয়েছে, জুডিশিয়ারি সেটা ঠিক করবে। উচ্চ আদালতের বিচারপতি অপসারণের ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল থেকে সংসদের হাতে ফিরিয়ে নিতে পাশ হয় সংবিধানের ষোড়শ সংশোধনী। হাইকোর্ট এই সংশোধনী অবৈধ ঘোষণা করে। সরকার এর বিরুদ্ধে আপিল করে। এই অবস্থায় আদালত 12 জন অ্যামিকাস কিউরির বক্তব্য শোনার সিদ্ধান্ত নেয়। পরবর্তী শুনানিতে অন্য 9 জন অ্যামিকাস কিউরি বক্তব্য রাখবেন। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইংরেজি মাধ্যম স্কুলে শিক্ষার্থীরা এক শ্রেণী থেকে অন্য শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পর সেশন ফি নামে অর্থ আদায় বেআইনি ঘোষণা করেছে হাইকোর্ট। প্রতিটি স্কুলে ম্যানেজিং কমিটি গঠনের নির্দেশও দিয়েছে আদালত। 2টি রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ বদরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়। রায়ে বলা হয়, ব্যবস্থাপনা কমিটিতে অভিভাবক প্রতিনিধিও থাকতে হবে। এই কমিটি শিক্ষার্থীদের ভর্তি ফি ও বেতন নির্ধারণ করবে এবং শিক্ষক ও কর্মচারী নিয়োগ দেবে। এক্ষেত্রে এককভাবে মালিকপক্ষ হস্তক্ষেপ করতে পারবে না। প্রতিষ্ঠানে বাংলা ভাষা এবং দেশের ইতিহাস সংস্কৃতি চর্চাকে প্রাধান্য দিতে বলেছে আদালত। এবং ম্যানেজিং কমিটি ফর্ম করে সেই ম্যানেজিং কমিটি তাদের ভর্তির ফিস কত হবে, তারপরে রিঅ্যাডমিশনটা লাগবে কিনা, টিউশন ফিস কত লাগবে, এগুলোর জন্য ম্যানেজিং কমিটি এই বিষয়গুলো কনসিডার করবে। প্রত্যেক স্টুডেন্টের গার্ডিয়ান রিপ্রেজেন্টেটিভ থাকবে এবং গার্ডিয়ান রিপ্রেজেন্টেটিভের যে বক্তব্য সেটাকে অবশ্যই প্রায়োরিটি দিতে হবে। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় জেএমবির ভারপ্রাপ্ত আমির সাইদুর রহমান সহ 3 জনকে 7.5 বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকার 6 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ইমরুল কায়েস এর রায় দেন। আসামিদের 1 লাখ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে। ছাত্র শিবিরের হাত ধরে রাজনীতিতে আসেন মৌলানা সাইদুর রহমান, ছিলেন হবিগঞ্জ জামাতের আমির। 2007 সালে জেএমবির শীর্ষ নেতা শায়ক আব্দুর রহমানের ফাঁসির পর নিষিদ্ধ সংগঠনটির হাল ধরেন তিনি। 2010 সালের 25 মে রাজধানীর দনিয়া থেকে আটক হন সাইদুর, তার সহযোগী আব্দুল্লাহিল কাফি ও তার স্ত্রী আয়শা আক্তার। পরে সন্ত্রাস দমন আইনে তাদের বিরুদ্ধে মামলা হয় কদমতলী থানায়। মামলায় 21 জন সাক্ষীর মধ্যে 18 জনের সাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার রায় ঘোষণা করে আদালত।
দুটি ধারায় আসামিদের 7.5 বছর করে কারাদণ্ড দেয়া হয়। পবিত্র কোরআন হাদিস এইটা বিকৃত করে মিথ্যাভাবে সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করে মিথ্যাভাবে প্রচার করা, এইটা হচ্ছে 7 বছর সাজা। আর যে 10 ধারা এইটাই ষড়যন্ত্র করা, এইটা খালাস দিয়েছেন। তবে রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। জামাতে ইসলামের আমির ছিলেন, কিন্তু তাকে হিংসাত্মক রাজনীতির কারণে তাকে এই মিথ্যা মামলা জড়ানো হয়েছে এবং প্রসিকিউশন যে সাক্ষীগুলো আসছে সবই তাদের মন গড়া কথা অনুযায়ী মিথ্যা সাক্ষী দিয়ে গিয়ে আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি। সাইদুর রহমানের হাজতবাসকালীন 7 বছর সময় সাজা হিসাবে গণ্য করার নির্দেশ দিয়েছে আদালত। মামলার বাকি 2 আসামি আব্দুল্লাহ হিল কাফি ও আয়শা আক্তার হাইকোর্ট থেকে জামিন নেয়ার পর পলাতক রয়েছেন। আসিফ জামান সুমিত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মানবাধিকার কমিশনের তদন্ত কমিটির কাছে বক্তব্য দিয়েছে হোটেল রেইনট্রি কর্তৃপক্ষ। তবে গুলশান জোনের ডিসি মোশতাক আহমেদ ও বনানী থানার ওসি ফরমান আলী বৃহস্পতিবার মানবাধিকার কমিশনে যাননি। রাজধানীর কারওয়ান বাজারের কমিশনের কার্যালয়ে বিকালে যান হোটেল রেইনট্রির ব্যবস্থাপনা পরিচালক আদনান হারুন ও মহা ব্যবস্থাপক ফ্রাঙ্ক ফরগেট। এরপর প্রায় পৌনে 1 ঘণ্টা তাদের বক্তব্য নেয় তদন্ত কমিটি। পরে রেইনট্রির ব্যবস্থাপনা পরিচালক আদনান হারুন সাংবাদিকদের জানান, তাদের হোটেলে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে থাকলে আইন অনুযায়ী বিচার হতে কোনো আপত্তি নেই। তদন্ত কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম জানিয়েছেন, ধর্ষণের অভিযোগ তোলা 2 তরুণী ও আসামিদের সঙ্গে কথা বলে 4 জুনের মধ্যে প্রতিবেদন দেয়া হবে। এখানে যদি কোনো মানবাধিকার লঙ্ঘন হয়ে থাকে, আমরা এটা ইনভেস্টিগেশনের মাধ্যমে শাস্তি চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এখানে যদি কোনো মানবাধিকার লঙ্ঘন হয়ে থাকে, কোনো হিউম্যান রাইট ভায়োলেশন হয়ে থাকে, আমরা চাই ইনভেস্টিগেশনের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন এটার কড়া বিচার করুন। রেইনট্রি কর্তৃপক্ষের সংশ্লিষ্টতাটা কতটুকু বা তাদের ব্যবস্থাপনা, বিশেষ করে কি করে ওখানে 2 জনের নামে হোটেল বুক করে মানে অন্যরাও থাকলেন কিভাবে, এই পুরো মানে পারিপার্শ্বিক অবস্থাটা তাদের কাছে জানতে চেয়েছি। আগামী সংসদ নির্বাচন ইভিএম পদ্ধতিতেই হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে দলের সভাপতির কার্যালয়ে সকালে এক অনুষ্ঠানে তিনি বলেন, ডিজিটাল যুগে অ্যানালগ পদ্ধতি চলতে পারে না। এ ব্যাপারে বিএনপির কথা বলার সুযোগ নেই বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে গত শনিবার বর্ধিত সভা করে আওয়ামী লীগ। সেই সভায় দলকে আরও শক্তিশালী করতে সারা দেশে সদস্য সংগ্রহ ও নবায়নের উদ্যোগ নেয় আওয়ামী লীগ। আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে গাজীপুর, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর ও মাদারীপুরের জেলা পর্যায়ের নেতাদের কাছে আনুষ্ঠানিক ফর্ম বিতরণ করেন ওবায়দুল কাদের। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অনুপ্রবেশকারীরা যাতে দলের ক্ষতি করতে না পারে সে ব্যাপারে জেলা পর্যায়ের নেতাদের সঠিক প্রতিনিধিত্বের কোনো বিকল্প নেই। নতুন সদস্য সংগ্রহের ক্ষেত্রে এলাকার প্রভাবশালী ও জনপ্রিয়দের অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেন তিনি। যেটা বলেছেন আবর্জনা, পরগাছা, গোছা, এইসব যেন আওয়ামী লীগে অনুপ্রবেশ ঘটিয়ে আওয়ামী লীগের ক্ষতি না করতে পারে। আজকে বিভিন্ন জায়গায় যে ছোটোখাটো বিষয়গুলো মাঝে মাঝে কিছু কিছু গোলমাল হয়, এইসব কিন্তু অনুপ্রবেশকারীদের কারণে হয়, যে কারণে অনুপ্রবেশ এখানে ঠেকাতে হবে। আগামী নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন পদ্ধতি বাস্তবায়ন প্রশ্নে কাদের বলেন, ডিজিটাল যুগে অ্যানালগ পদ্ধতির কোনো সুযোগ নেই। ডিজিটালের যুগে অ্যানালগে ফিরে যেতে চাই না। ডিজিটালের যুগে ইলেকশনও হবে ডিজিটাল পদ্ধতি। সাংবিধানিক যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলো বিএনপি যখন ক্ষমতায় ছিল তারাই তখন দলবাদী করে এই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। গণতন্ত্রের স্বার্থে নির্বাচন কমিশন ও বিচার বিভাগের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে বিতর্কিত না করতে বিএনপির প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ওয়ানি আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাত 9টায় বাংলাদেশে নিচ্ছে একটা বিরতি। নয়টা 18 ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে।
বিদ্যুৎ পরিস্থিতি শনিবারের মধ্যে স্বাভাবিক হবে বলে আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিদ্যুৎ ভবনে বিকালে এক অনুষ্ঠানে তিনি জানান, গ্যাস স্বল্পতা এবং ভৈরবে টাওয়ার ক্ষতিগ্রস্ত হওয়ায় গত কয়েকদিনে উৎপাদন কমেছে। প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে রমজানের সময় বিকাল 5টা থেকে রাত 11টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখা হবে। তাপদাহে পুড়ছে দেশ, যার প্রভাবে চাহিদা বেড়েছে বিদ্যুতের। অন্যদিকে গত কয়েকদিনে স্বাভাবিকের তুলনায় কমেছে উৎপাদন। এ অবস্থায় সারা দেশেই তৈরি হয়েছে বিদ্যুতের সরবরাহ ঘাটতি। গত কয়েকদিন ধরে বিদ্যুতের গড় উৎপাদন হয়েছে 7,000 মেগাওয়াটের মতো। সরকারের দাবি, গ্যাস স্বল্পতা আর নিয়মিত রক্ষণাবেক্ষণের কারণে প্রায় 10টি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ থাকায় তৈরি হয়েছে এই পরিস্থিতি। 1500 মেগাওয়াটের মতো বলেছি যে এখনো আমাদের পিরিয়ডিক্যাল সার্ভিসিং পিরিয়ডে আছে এবং মেঘনা ঘাটে আমাদের টাওয়ারটি পড়ে যাওয়ার জন্য ওখানে প্রায় 400 মেগাওয়াট পাওয়ার আমরা এভাকুয়েশন করতে পারছি না বলেই কিন্তু হঠাৎ করে এই ঝামেলাগুলো হয়েছে। তবে শনিবারের মধ্যে বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক হবে বলে আশা করছেন প্রতিমন্ত্রী। বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বাড়াতে রমজানে সিএনজি স্টেশন প্রতিদিন বন্ধ রাখার সময় 4 ঘন্টা থেকে বাড়িয়ে 6 ঘন্টা করা হবে বলেও জানিয়েছেন তিনি। আমরা মনে করি যে শনিবারের মধ্যে একটা স্বাভাবিক অবস্থা চলে আসবে। রমজানকে ঘিরে আমরা সিএনজি পাম্পগুলোকে আমরা অনুরোধ করেছি যাতে 5টা থেকে 11টা পর্যন্ত তারা বন্ধ রাখেন। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে বড় কেন্দ্রগুলোর উৎপাদনে আসার বিকল্প নেই। তাহলে 7,000 মেগাওয়াটকে বেস লোড ধরে আমার পিক লোড ক্যালকুলেশন করে সেভাবে আমাদেরকে আরো যোগ করতে হবে। এখন বেস লোড যোগ করতে গেলে তেল দিয়ে তো বেস লোড চালানো মুশকিল, গ্যাসের উপর নির্ভরশীলতা আমাদের থাকতে হবে, অথবা কয়লা দিয়ে করতে হবে, অথবা নিউক্লিয়ার দিয়ে করতে হবে। ক্যাপটিভ সহ দেশে মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 15,000 মেগাওয়াটের বেশি। তবে সঞ্চালন ব্যবস্থা আছে 10,500 মেগাওয়াটের উপযোগী। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাহিদ, রমজান এসেই গেছে বলা যায়, তার মধ্যে আবার প্রচন্ড গরম। এর মধ্যে কিন্তু চরম বিদ্যুৎ বিপর্যয় হয়েছে দেশে, রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে। সেক্ষেত্রে 6 ঘন্টা সিএনজি স্টেশন বন্ধ রাখলে কতটা উৎপাদন বৃদ্ধি পেতে পারে, কি মনে হচ্ছে? 6 ঘন্টা সিএনজি বন্ধ রাখা হয়তো সাময়িক একটা পরিস্থিতি উন্নতির জন্য এটা কাজে লাগবে, কিন্তু এটাই সবকিছু না। বিদ্যুতের যেটা হয়, এই বিশেষ করে গরমের মৌসুমে যেহেতু চাহিদাটা অনেক বাড়ে, এই সময় অ্যাডহক ভিত্তিতে প্রতি বছরই কিছু না কিছু করা হয় এবং রোজাকে সামনে রেখে বাড়তি প্রস্তুতি নেওয়া হয় বলেই রোজার আগে আগে দুর্ভোগটা বেড়ে যায়। কারণ রোজার সময় যাতে যারা রোজাদার আছে তাদের কষ্ট না করতে হয়, তারাবি থাকে, এইগুলি মাথায় রেখে কিন্তু এই যে এখন যেই সংস্কার কাজগুলি চলছে সেই কাজগুলি আসলে এই রোজাকে মাথায় রেখেই করা হয়। এর মধ্যেও আবার 2-1টা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র উৎপাদন বন্ধ হয়ে গিয়েছে অনাকাঙ্ক্ষিতভাবে, সেগুলি ঠিক করতেও কিছুটা বেগ পেতে হচ্ছে। আমার মনে হয় যে সবকিছু মিলিয়ে এই অ্যাডহক সিস্টেমটা যদি বাদ দিয়ে একটা স্থায়ী কিছু করা যায়, যে কিভাবে স্থায়ীভাবে বিদ্যুতের সরবরাহ উৎপাদন বাড়ানো যায়। আমরা কিন্তু একটা জায়গায় আসি কি, সরকার বলছে 15,000 উৎপাদন ক্ষমতা। সাধারণ মানুষের মনে হয় যে যদি আমার 15,000 উৎপাদন ক্ষমতা থাকে, আমি তো 9,000ও এখন ব্যবহার করছি না, তাহলে বাকিটা কোথায়? কিন্তু উৎপাদন ক্ষমতা আর প্রকৃত উৎপাদন, এই দুটোর মধ্যে সবসময়ই একটা পার্থক্য পৃথিবীর সব জায়গায় থাকে। পার্থক্য কথা বলছেন, একটা বিষয় দেখেছেন যে 2010 সালের পরে কিন্তু 2বার একটা সেলিব্রেশন হয়েছে যে আমাদের উৎপাদন ক্ষমতা বেড়েছে বিদ্যুতের, তারপরে এটা বারবারই হয়ে যাচ্ছে। আপনি একটুই বলছিলেন যে একটা স্থায়ী সমাধানটা আসলে কি রকম সমাধান হতে পারে আপনার কাছে মনে হচ্ছে? স্থায়ী সমাধান মানে এখন যেমন গ্যাস ভিত্তিক যে কেন্দ্রগুলি আছে সেগুলির বাইরে কয়লা ভিত্তিক কেন্দ্র এবং নিউক্লিয়ার কেন্দ্র যেগুলি ইতিমধ্যেই আছে পরিকল্পনার মধ্যে, কাজও শুরু হয়েছে, কিন্তু সময় মতো যদি এগুলি উৎপাদনে আসতে পারে তাহলে হয়তো একটা স্থায়ী সমস্যার সমাধান হতে পারে। আমরা কিন্তু দেখেছি যে কুইক রেন্টাল মানে অস্থায়ী যে সমাধানগুলো বা বেসরকারি ভাবেও কিন্তু বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে, কিন্তু সেইগুলো আবার সরকারি উৎপাদনকারী যে কেন্দ্রগুলো আছে সেইগুলোর তুলনায় পিছিয়ে পড়েছে। এটা আসলে এনকারেজ করাও হচ্ছে না, কারণ অনেক কস্টলি, এত দামে বিদ্যুৎ কেনা সম্ভব না, যার কারণে কুইক রেন্টাল হয়তো তাৎক্ষণিক
অবস্থার ক্ষেত্রে ঠিক আছে যে একটা যেহেতু যদি 2008-এর আগে যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিটা অসহনীয় ছিল, সেখান থেকে বের হয়ে আসার জন্য সরকার কুইক রেন্টাল পদ্ধতিতে গিয়েছে, কিন্তু সেটা আসলে একেবারেই অস্থায়ী এবং সেইখানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কুইক সক্ষমতা থাকা সত্ত্বেও কিন্তু ওখান থেকে উৎপাদন করা হচ্ছে না, দাম এত বেশি পড়ে যায় সেই জন্য। তো তারপরে আমার মনে হয় যে এখন যেই কাজগুলি নেওয়া হচ্ছে সেগুলি যদি ঠিক মতো সময় মতো উৎপাদনে যায় এবং স্থায়ী সমাধানে আসা যায়, এলএনজি টার্মিনালও নির্মিত হচ্ছে, সেটি যদি খুব দ্রুতই বিদ্যুৎ উৎপাদনে কাজে লাগানো যায় তাহলে হয়তো হবে। লোপা, আরো কিছু খবর জানাবো, কিন্তু তার আগে একটু জানতে চাইবো মাজহার কি আছে আজকে খেলাধুলা। বাংলাদেশ গতকাল ত্রিদেশীয় সিরিজ শেষ করেছে, খুব ভালোভাবেই শেষ করেছে। তবে তারপরে থেকেই কিন্তু আলোচনা শুরু হয়ে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফি, যেটা বাংলাদেশে অনেক বড় একটা প্ল্যাটফর্মে যাচ্ছে, যেখানে ভালো করা নিয়েও বিশ্লেষণ হচ্ছে বাংলাদেশ কেমন করবে। বাংলাদেশের সাবেক অধিনায়ক সবশেষ যে টুর্নামেন্ট হয়েছে সেখানে কিন্তু 2006 সালে বাসার হাবিবুল বাশার সুমন ছিলেন, উনি বলেছেন যে বাংলাদেশে ভালো করার সম্ভাবনা আছে। এছাড়া বিপিএল শুরু হচ্ছে 4 নভেম্বর, আরও কিছু খবর আছে, আমি সেগুলো জানিয়ে দেবো। তবে তার আগে একটা বিরতি দিতে হচ্ছে, নিচ্ছে বিরতি আর ফিরে এসে জানাবো। 9:31 ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। 2 আসর পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফেরা স্পেশাল, বলছেন টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হাবিবুল বাশার। কঠিন হলেও বাংলাদেশের জন্য গ্রুপ পর্ব পেরোনো সম্ভব, বিশ্বাস বাশারের। মাশরাফির দল যেভাবে খেলছে তাতে চমকের প্রত্যাশা করছেন সাবেক অধিনায়ক। বিপিএলের 5ম আসর শুরু হচ্ছে 4 নভেম্বর। 16 সেপ্টেম্বর প্লেয়ার্স ড্রাফট। ঢাকা ও চট্টগ্রামের পাশাপাশি সিলেটকেও ভেন্যু করার পরিকল্পনা আছে বিসিবির। নতুন আসরে একাদশে বাড়তে পারে বিদেশি ক্রিকেটারের সংখ্যাও। বাফুফের লিগ কমিটির সভা বয়কট করেছে শেখ জামাল, মোহামেডান সহ প্রিমিয়ার লিগের 8 ক্লাব। 30 মের মধ্যে বকেয়া অর্থ পরিশোধের আলটিমেটাম দিয়েছে ক্লাবগুলো। এছাড়াও লিগের পার্টিসিপেশন ও প্রাইজ মানি বাড়ানোর দাবি জানিয়েছে তারা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের 10ম আসর শুরু 12 জুন। তার আগে লিগ কমিটির জরুরি সভা, অথচ সবাই আসেনি শেখ জামাল, মোহামেডান সহ 8টি ক্লাব। দাবি দাওয়া আদায়ে রাজধানীর এক হোটেলে বৈঠক করেছেন ক্লাবগুলোর বড় কর্তারা। নতুন মৌসুম শুরুর আগে লিগ কমিটির দেনা পাওনা পরিশোধের আশ্বাস, বাফুফে সেটাই পূরণ করতে পারেনি। তার উপর নতুন সব দাবির কথা বলছে ক্লাবগুলো। পার্টিসিপেশন মানি 40 থেকে 50 লাখ টাকার করা আবেদন, সেই সঙ্গে বাড়াতে হবে প্রাইজ মানি। সব মিলিয়ে এক অনিশ্চয়তাই লিগের ভবিষ্যৎ। নির্ধারিত সময় শেষে 2 ঘন্টা অপেক্ষার পর সভা স্থগিত করেন লিগ কমিটির সভাপতি। তবে এ নিয়ে কোনো কথা বলতে রাজি হননি তিনি। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল খেলাধুলার খবরে। আরো কিছু খবর জানাবেন লোপা ও জাহিদ। মাঝার ধন্যবাদ। আমাদের কাছে আরো কিছু খবর আছে, জানানোর আগে একটা বিরতি নিয়ে নেব রাত 9টায় বাংলাদেশে। বিরতি থেকে ফিরে এসে আরো যা থাকছে। 118তম জন্মবার্ষিকীতে দ্রোহ ও প্রেমের কবিকে স্মরণ, সাম্য ভ্রাতৃত্বের চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান। রাত 9:45 ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। ইংরেজি মাধ্যমে সেশন ফি অবৈধ, এ বিষয়ে আজ সংবাদের শুরুতে আমরা আপনাদের মতামত জানতে চেয়েছিলাম। এরই মধ্যে আমাদের হাতে বেশ কিছু মতামত এসে গেছে। এ বিষয়ে আপনাদের পাঠানো কিছু মতামত এবারে জানিয়ে দিচ্ছি। শুরুতেই সোহেল পাঠিয়েছেন, প্রতিটি ইংলিশ মিডিয়াম স্কুল সেশন ফি নামে অতিরিক্ত টাকা আদায় করে। এরপরে মারুফ লিখেছেন, শিক্ষা নিয়ে ব্যবসা যে কোনো মূল্যে দূর করা উচিত। জহির বলছেন, অনেক স্কুলে লেখা থাকে বাংলা ইজ নট অ্যালাউড, যা মাতৃভাষার জন্য অপমানজনক। আদালতের রায়কে শ্রদ্ধা জানায়। অন্তর বলছেন, সেশন ফির চেয়ে জরুরি ইংরেজি মাধ্যম স্কুল কলেজে বাংলা পড়ানো নিশ্চিত করা। আমার কাছে বেশ কয়েকটি এসএমএস আছে এখানে। মেরাজ বলছেন, আদালতের রায়কে স্বাগত এবং দ্রুত কার্যকর করা হোক। এছাড়া ইমারত বলছেন, সরকারের কাছে অনুরোধ বিষয়টির সঠিক সমাধান জাতিকে উপহার দিন। দর্শকদের ধন্যবাদ তাদের মতামতের জন্য। আমরা আরো কিছু খবর জানাবো। ইংরেজি মাধ্যম সাম্য আর ভ্রাতৃত্বের চেতনায় উদযাপন হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 118তম জন্মবার্ষিকী। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে কবির সমাধিতে জড়ো হন নানা শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধা জানিয়ে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান তারা।
ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিতে আসেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, এরপর আসেন সংস্কৃতি মন্ত্রী। তুলে ধরেন সাম্প্রদায়িকতা মুক্ত সমাজ গড়তে নজরুলের প্রেম ও দ্রোহের গুরুত্ব। শুধু আবেগ ভালোবাসাই যথেষ্ট নয়, নজরুলকে জানতে হলে তাকে পড়তে হবে, তার চর্চা করতে হবে এবং সেই চর্চাটা ছড়িয়ে দিতে হবে। এরপর নেতাকর্মীদের নিয়ে জাতীয় কবির মাজারে আসেন আওয়ামী লীগ ও বিএনপির নেতারা। তাদের কণ্ঠেও কবির সাম্য ও মানবতার আদর্শ। এই বিষ বৃক্ষকে উৎপাদন করতে পারি, তবেই নজরুলের প্রতি আমাদের যথাযথ সম্মান শ্রদ্ধা নিবেদন করা। নজরুল জন্মজয়ন্তী আমরা পালন করি, তখন আমাদেরকে প্রেরণা দেয় যে দুঃসময়ের মধ্যে কিভাবে কথা বলতে হয়। শ্রদ্ধা জানাতে আসেন কবি নজরুলের নাতনি খিলখিল কাজী। মনীষীদের জীবন, নজরুলের যে জীবন, সংগ্রামময় জীবন, এই জীবন যদি আমরা নতুন প্রজন্মের কাছে পৌঁছাতে না পারি, তাদেরকে বোঝাতে না পারি, তারা কিন্তু আলোকিত পথে যেতে পারবে না। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বৈষম্যহীন সমাজ করতে নজরুলের এই উপলব্ধি বঙ্গ সমাজে আজও চেতনার বাতিঘর। আব্দুল্লাহ রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ওরা 11 জন চলচ্চিত্রটি মুক্তি পায় 1972 সালের 13 আগস্ট। দেশের চলচ্চিত্র জগতে ইতিহাস তৈরি করা ছবির কলাকুশলীদের সম্মাননা জানালো চলচ্চিত্র পরিচালক সমিতি। এফডিসিতে আয়োজিত অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন ছবি সংশ্লিষ্টরা। মাত্র 1 বছর বয়সেই তারকায় পরিণত হয়েছে যুক্তরাষ্ট্রের মেরি জোয়ে চই। ইনস্টাগ্রামে ভক্ত অনুসারীর সংখ্যা ছাড়িয়েছে 5 লাখ। মেরিকে নানা ঢঙে সাজিয়ে ছবি তুলেছেন তার মা, আর এসব ছবি আলোড়িত করেছে লাখো মানুষকে। এই ছিল রাত 9টায় বাংলাদেশে। শেষ করব ডেনমার্কের চিত্র প্রদর্শনীর কিছু ছবি দেখিয়ে, তার আগে বিদায় নিচ্ছি আমরা। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।